মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন, টিভি মেট্রো মেইল কানাডার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি বন্ধু যখন বই এর দ্বিতীয় পর্ব। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, সে কথা কে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায়, হোসে সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। এই কালোত্তীর্ণ কবিতাটির যিনি জনক অর্থাৎ বরেণ্য কবি আসাদ চৌধুরী স্বয়ং যুক্ত হবেন আমাদের সঙ্গে কানাডা থেকে। আমরা যুক্ত করে নিচ্ছি কবি আসাদ চৌধুরীকে। আসসালামু আলাইকুম স্যার। স্বাগত স্বাগত জানাই আমাদের বন্ধু যখন বই অনুষ্ঠানে। আর আরো একজন যুক্ত হচ্ছেন আমাদের সাথে বাংলাদেশ থেকে, আমাদের প্রিয় জাহিদ ভাই, কবি জাহিদ মুস্তাফা। গল্প স্যারকে দিয়ে শুরু করি। স্যার, আপনার বেড়ে ওঠার গল্প জানতে চাই, আপনার শৈশব কৈশোরের কোথায় কেটেছে? বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশালের মোটামুটি সচ্ছল পরিবারে জন্ম, জমিদার পরিবারে জন্ম, কাজেই বেড়ে ওঠাটা একটা বিশেষ রকমের ভাবে হয়েছে। তবে দুইটাই প্রভাব ছিল। আমরা, আমার বোন, আমার বাবা, আমরা একসঙ্গে যেমন নাটক করেছি, আবার মিলাদে থাকতে হয়েছে, মিলাদের ব্যবস্থাপনা করতে হয়েছে একই সঙ্গে। আবার ছোটবেলার একটা অংশ আমি প্রথমে কলকাতা যাই 1947-এর সঙ্গে। আমি তখন খুবই ছোট, চিকিৎসার বাহানা করে আমাকে নেওয়া হয়েছিল কলকাতা, এবং আমরা ঢাকায় আসি তার পরের বছরই। আব্বা এমএলএ ছিলেন, সেই সুবাদে আমাকে আসতে হলো, আমাদেরকে যেতে হলো ঢাকায়। ঢাকায় বেশি দিন থাকতে হলো না, তখন ঢাকায় আবার একটু রাজনীতির ব্যাপারটা অন্যরকমের ছিল। মুসলিম লীগ, যদিও মুসলিম লীগের প্রার্থী ছিলেন, মুসলিম লীগ বিরোধী ছিলেন মূলত, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। কাজেই কোনো বাড়ি পাওয়া যাচ্ছিল না। আমরা সদরঘাটে আমরা প্রায় মাসখানিক ছিলাম, সদরঘাটের নৌকার ভিতরে, তখন বোট বলা হতো বোটে আমরা প্রায়, তারপর কলতা বাজার, সেখান থেকে বাগান তুলি। তো আমার বেশ কিছু সময় আমার কেটেছে কোন স্কুলে না গিয়ে। এটা আমার জন্য একটা বিরাট পাওনা ছিল। এবং আজকের দিনে বাবা মা যেমন প্রত্যেকটা মুহূর্ত বাচ্চারা কি করে খোঁজ খবর রাখে, আমাদের সময় অন্তত ওই বালাইটা ছিল না। তার ফলে আমি ওল্ড ঢাকার অনেক কিছু ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম সেই সময়। হ্যাঁ, কাজে কিছু অংশ আমার ঢাকায় কেটেছে, কিছু অংশ আমার গ্রামে কেটেছে। আমার ক্লাস 2-তে আমি 3-তে আমি ফিরে আসি, 4-এ ফিরে আসি গ্রামে। কাজে তখন আবার আমার আবার সেই স্কুল জীবন, সেখান থেকে ক্লাস 6 পর্যন্ত, তারপর আবার ক্লাস 7-এ আমার ঢাকা। কাজে বেড়ে ওঠার মধ্যে আমি একই সঙ্গে ঢাকা বড় হচ্ছে, ঢাকা নগর হয়ে উঠছে, রাজধানী হয়ে উঠছে, সেটা যেমন দেখার সুযোগ পেলাম, তেমনি আমার গ্রামটা আস্তে আস্তে, এভাবে বলা কি ঠিক হবে, আমার বন্ধু বান্ধবরা চলে যাচ্ছেন, হিন্দু বন্ধুরা চলে যাচ্ছেন, হঠাৎ দেখি গৌরাঙ্গ নাই, অমুকের নাই, কি হলো, ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গেছে। তো এগুলোর যে অভিজ্ঞতা ছোটবেলা থেকে আমাকে একটু অন্যরকমের ধারণা দিত আর কি, খুব দুঃখজনক হলো সত্য। আর আমি ছোটবেলায় এক কমিউনিস্টকে দেখেছিলাম, তাকে বেঁধে রাখা হয়েছিল মুসলিম লীগ অফিসে, লোকজন বাইরে থেকে থুতু টুতু মারছে, আবার তাকে রাত্রেবেলা পার করে দিলেন ইন্ডিয়াতে। সে সময় কোনো ঝামেলা ছিল না মোটামুটি এই সমস্ত ব্যাপারে, পার করার ব্যাপারে। পরে তো পাসপোর্ট হলো, সেই পাসপোর্টও আব্বা অনেককে, কমিউনিস্ট নেতা, কংগ্রেস নেতা, তাদেরকে ভারতে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন পাসপোর্ট দিয়ে। তার জন্য এই সুযোগটা ছিল আমাদের আব্বার পক্ষে। তো আমার বেড়ে ওঠা, এবং আমি যেমন আমার বেড়ে ওঠার মধ্যে আমাদের সময় গ্রামে একটা রেডিও ছিল। এটা আমাদের
তিনটি থানার কোথাও রেডিও ছিল না। একটা রেডিও ছিল, সেই বিশাল রেডিও, এবং রেডিওর চাইতে কোনো অংশ ছোট ছিল না ব্যাটারিটা। সেই ব্যাটারিটা 4 জনে নিয়ে আসতো খাল থেকে। এই ব্যাটারি ভরে আসতো বরিশাল শহর থেকে নৌকায়, তারপর খাল থেকে 3 জন লোক 4 জন লোক কাঁধে করে তারপর নিয়ে আসতো। এই ব্যাটারিটা ছিল। তো ব্যাটারি মানে এই রেডিও তো আমরা সবসময় শুনতে পেতাম না, কখনো কখনো শোনার সুযোগ হতো। বৃষ্টি হলে খুব শব্দ হতো, বন্ধ করে দিতে হতো। তবে আমার সবচেয়ে বন্ধু ছিল সে সময়, একেবারে আক্ষরিক অর্থে আমাদের বিনোদনই ছিল গ্রামোফোন এবং বই। গ্রামোফোনটা সবসময় বাজাতে দিত না, গ্রামোফোন ছিল আর বই ছিল। আপনার প্রথম যে বইটা পড়েছিলেন স্যার ছোটবেলায় মনে আছে? হ্যাঁ, কোন বইটা আপনি? জি আমি স্যার, তখন ক্লাস ওটার ব্যাপারে। 2তে পড়ি। আমাদের নবী এই বইটি বেরিয়েছিল, লিখেছিলেন কার লেখা? খান মোহাম্মদ মঈনুদ্দিন। এই বইটা দেখি না আমি এখন। আচ্ছা আমাদের নবী, এবং ওইখানে কোনো যুক্ত অক্ষর ছিল না। তবে মক্কা লিখেছিলেন আমার মনে আছে, ম কয় হসন্ত কয় একার কা, মক্কা। ক্লাস 2তে এটা পড়ার সুযোগ হলো আমার। এবং 3টি শব্দে একটি বাক্য, 2টি শব্দে একটি বাক্য, কাজে আমার পড়তে খুব আনন্দ পেয়েছিলাম আমি। এবং পড়ে আমি একা পড়েছি, কারো সাহায্য ছাড়া। কাজেই এই বইটি পড়ে আমি সারাটা বিকেল খুব আনন্দ কেটেছে আমার। আমি এই জন্য আমি এরপর আমি একটি বই বাচ্চাদের জন্য লেখার চেষ্টা করেছি, যুক্তাক্ষর বাদ দিয়ে, যাতে তারা পড়তে পারে। আপনার তো অনেকগুলো বাচ্চাদের বই আপনি করেছেন স্যার। এরপরে আপনি হলো ঢাকায় আসলেন কবে আবার স্যার? এটা বিভিন্ন আপনি সময় তো এখানে স্কুলে পড়াশোনা তো করেছেন না, আনমাইটোলা বোধহয়, আনমাইটোলা হ্যাঁ, স্কুলে। আমরা স্কুলে পড়ছি ক্লাস 7-এ। ক্লাস 7-এ গিয়ে আমরা ভর্তি হলাম। 8, 9, 9-এ খুবই খারাপ রেজাল্ট হলো, মানে বলার মতো না। একমাত্র বাংলায় পাশ করেছিলাম, আর কোনো সাবজেক্টে পাশ করিনি। এবং আর্মাটল স্কুলের নিয়ম অনুযায়ী তাড়াবে, তখন আব্বারকে আমাকে নিয়ে এলেন এবং ভর্তি করাবে না শেষ পর্যন্ত ভর্তি করানো হলো একটা বাংলা, আমাদের করোনেশন হাই স্কুল উলানিয়া, ওটার নাম চেঞ্জ হয়ে গেছে এখন। করোনেশন হাই ইংলিশ স্কুল ছিল, ওইটা এখন করোনেশন হাই স্কুল। এই স্কুলে ভর্তি হলাম, ওখান থেকেই পাশ পেলাম। আমরা স্কুলে পড়েছি 7 থেকে 9 পর্যন্ত। আমি ম্যাট্রিক পাস করেছি ওখান থেকে, আমরা ম্যাট্রিকই বলতাম। তারপর ইন্টারমিডিয়েট আমার ব্রজমোহন কলেজ, বরিশাল। আচ্ছা, ব্রজমোহন কলেজ থেকে পাস করেছি। তারপর তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জি, ভর্তি হলেন। বাংলা কাব্যের গোড়ার দিকে যাই স্যার, ওখান থেকে একটু যদি বলেন কিভাবে শুরু হলো, তারপরে আমরা কিভাবে আসলাম, তারপরে আপনারা কিভাবে আসলেন, এরকম খুব সংক্ষেপে স্যার একটু আমি আসি। যথার্থ সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত, বাঙালি কখনোই ইতিহাস সচেতন না, 1 নম্বর। আর 2 নম্বর, বাংলাদেশ কখনো একটা জায়গায় এরকম ভাবে ছিল না। হ্যাঁ, বিভিন্ন জনপদে বিভক্ত ছিল বিভিন্ন সময়। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা বলতে একটু খারাপই লাগেছে, সেটা হচ্ছে দীর্ঘদিন বাংলাদেশের বিরাট অঞ্চল সোয়াম্প ছিল, একেবারে বিল ছিল, সেখানে হয়তো সাপ ছিল, কুমির টুমির ছিল হয়তো। আস্তে আস্তে এবং দক্ষিণবঙ্গ প্রায়টাই, মানে আমার তো মনে হয় না আমরা সেরকম কিছু পাই যেগুলো, মানে মোগল আমলের আগে, পাঠান আমলের আগে খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না। আমরা রামায়ণ মহাভারতে, বিশেষ করে ঐতিহ্য ব্রাহ্মণে আমরা বাংলাদেশ সম্পর্কে জানতে পারি, বগুড়া পুন্ড্রবন্ধ সম্পর্কে একটু জানতে পারি। গোটা বাংলা এক জায়গায় এসেছে প্রথম, তাও সব জায়গায় না, কিন্তু সেটা হোসেন শাহী আমলে প্রথম। এবং এর আগে বাংলা বলে ওইভাবে বলা হতো না, অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিভিন্ন নামে বলা হতো বিভিন্ন জায়গায়। এবং বাংলা ভাষাটা, ওই এই সুকুমার সেনের কথাটা মানে শিরোধার্য, বাঙালি যখন বাংলা ভাষা বলতে শিখেছে তখন থেকেই বাংলা বলা উচিত। আমাদের বাংলাদেশ তখন থেকেই আসলে হ্যাঁ, মানচিত্র বারবার পাল্টেছে, মোগল আমলে পাল্টেছে, সুলতানি আমলে পাল্টেছে, পাঠান আমলে পাল্টেছে, আর পালার সেন আমলে পাল্টানোর কোনো বাবা মা নাই। এবং পরবর্তীকালে ব্রিটিশ আমলে যে পাল্টালো, সেটা 1905-এ একবার আবার পাল্টালো,
1911-তে আরেকবার পাল্টালো, 1947-এ আরেকবার পাল্টালো। কাজে বাঙালি এই ভাষাটাও তাই, এবং ভাষাটা বিভিন্ন অঞ্চলের ভাষা ছিল। বাংলা নিজস্ব ভাষা যেটা, সেটা গড়ে উঠেছে অনেক পরে। আমার মনে হয়েছে এটা চর্যাপদ বাংলা দেখে যখন 1916-তে হরপ্রসাদ শাস্ত্রী যখন নেপালের থেকে ফিরে এসে 1907-এ তিনি পেয়েছিলেন, এইটা পড়তে সম্পাদনা করতে তার বেশ সময় লেগেছে, প্রায় 8-9 বছর লেগেছে। করে তিনি যখন বের করলেন তখন বাঙালি চমকে উঠেছিল 2 কারণে। একটা হচ্ছে কিছুদিন আগে বঙ্গভঙ্গ রদ হয়েছে, কিছুদিন আগে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন, কিছুদিন মধ্যেই বাঙালির আদি কবিতা এই চর্যাপদ পাওয়া গেল। কাজেই এই চর্যাপদ পাওয়া গেল, চর্যাপদের বাংলা অনেকটাই বাংলা, এতে কোনো সন্দেহ নেই। এ নিয়ে উড়িষ্যারা দাবি করবে তাদের, অসমীয়রা দাবি করতে পারে তাদের, আমরা দাবি করব আমাদের। এটা মোটামুটি মেনে নেওয়া ভালো যে একেবারে পূর্ব ভারতীয়। তাহলে স্যার, তাহলে আমরা মৌলিক কবি কাকে বলতে পারছি যে আমাদের এগুলিকে মৌলিক বাংলার প্রথম মৌলিক কবি যদি বলি? লুইপাকে বলতে হবে, চর্যাপদের প্রতিটি কবিকে তাদের সম্পর্কে সবচেয়ে বড় কথা যে এদের সম্পর্কে কিছুই জানা যায় না অনুমান করা ছাড়া। রিসেন্টলি সৈয়দ মোহাম্মদ শাহেদের একটা বই বেরিয়েছে, এই বইটি আমাদের এখানে পড়ার সুযোগ নেই, খুব দুঃখজনক। খুব দুঃখজনক। এটা কবিতা বলছেন নিপু, কিন্তু কবিতা তো না, বাঙালি কবিতা করেছে অনেক পরে, এগুলো সব গাওয়া। হ্যাঁ, মঙ্গল কাব্য গাওয়া হতো, বৈষ্ণব কবিতা গাওয়া হতো, শ্যামা সঙ্গীত গাওয়া হতো, এমনকি যে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, এই সমস্ত মঙ্গল কাব্য গাওয়া হতো 8 দিন ব্যাপী। এক মঙ্গলবারে শুরু হতো আর এক মঙ্গলবারে শেষ হতো। হ্যাঁ, এই মঙ্গল কাব্য এরকম হতো আর কি। কিন্তু প্রথম থেকেই যেটা ডেভেলপ করেছিল, বিকশিত হয়েছিল, আমার খুব গর্ব হয় এটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের নিজস্ব সৃষ্টি মহুয়া, মলুয়া, এই সমস্ত ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, এইগুলো আর কি আমার মনে হয়েছে যে এগুলো আমাদের খুব বড় ব্যাপার। এবং বিদেশিরা, বিশেষ করে রমানুল্লাহ, এরা এই বাংলাদেশের এই কবিতাগুলোকে সাংঘাতিক গুরুত্ব দিয়েছেন। চরিত্র চিত্রণের, ব্যক্তিত্বের, নারী চরিত্রের মহিমা, সাহসের তারা উচ্ছ্বসিত প্রশংসা করতেন। এবং আমার কাছে যদি বলি আমি, যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানের অগ্রগতি, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক অবস্থান, এগুলোর উপর কবিতা বারবার তার চেহারা পাল্টেছে, রূপ পাল্টেছে। ছাপাখানা যখন এলো তখন কবিতা কিন্তু এই গানের ইয়ে থেকে কিছুটা মুক্ত হলো, কোনো সন্দেহ রবীন্দ্রনাথের পরের যারা, তাদের কি রবীন্দ্রনাথের প্রভাব থেকে যারা বেরিয়ে এসে হচ্ছে আপনার আধুনিক কবি আমাদের, হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে সবাই কি প্রভাব মুক্ত ছিল তারা? এটা অনেক বড় প্রশ্ন, এটা সংক্ষিপ্ত উত্তর দিলে ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে, অসম্ভব মানুষ ভুল বুঝবে। তবু আমার মনে হয়েছে আমি অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করব। এখন পর্যন্ত রবীন্দ্রনাথের গান, কবিতার কথা বলছি না আমি, রবীন্দ্রনাথের গান আগামী আরো 50-60 বছর, কেন আরো বেশি হতে পারে, আমাদেরকে অভিভূত করে রাখবেই, কোনো সন্দেহ নেই। এবং রবীন্দ্রনাথের এই গীতলতা, এই গীতময়তা থেকে প্রথম 30-এর যুগের কবিরা খুব বেরিয়ে আসার চেষ্টা করেছেন। তার সমগ্রতার বিরুদ্ধে যতীন্দ্রমোহন সেনগুপ্ত বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। তার বিশাল আয়তনের মধ্য দিয়ে ভারতীয় যে বিষয়গুলো ছিল সেখান থেকে কাজী নজরুল বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। এবং তার এই যে মহত্ব, উদারতা, মঙ্গল কামনা, এগুলোর বিরুদ্ধে বুদ্ধদেব বসু এরা একটু বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন 30-এর যুগের কবিরা। তবে যিনি একেবারেই পরিষ্কারভাবে বেরিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। তাকে মান্য করে, সম্মান করে তারপর যিনি বেরিয়ে এসেছিলেন, এবং সবচেয়ে প্রভাবশালী কবি যদি বলি কাউকে, তিনি অবশ্যই জীবনানন্দ দাশ। আমি দুজন কবির কথা বলতে পারি। শামসুর রহমান বলছেন
যে আমি যখন প্রথম জিল্লুর রহমান সিদ্দিকী আমাকে তার কবিতার বইটা দিলেন, আমি 7 দিন ঘুমাতে পারিনি, বালিশের নিচে রাখি কবিতার বই। আমি রেস্টুরেন্টে যাচ্ছি, হাতে কবিতার বই, যখন শুধু আমি 7-8 দিন ঘুমোতে পারিনি, পড়তে পারিনি অন্য কিছু এই বই ছাড়া। এবং আল মাহমুদ বলছেন, আমার মনে আছে, এই দুটোই কিন্তু তারা বলেছিলেন। আমি তখন পরিচালক ছিলাম, ওই নতুন লেখক প্রকল্প ছিল একটা বাংলা একাডেমি, সেখানে তারা অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। সাইদ আলী হাসানও বর্ণনা করেছিলেন, অনেকেই করেছিলেন। আল মাহমুদ বলছেন, তো আমি এখনো চেষ্টা করছি তার ভাষা এড়ানোর জন্য। আল মাহমুদ আমার মনে আছে এখনো, যে আমি এখনো লেখার পর দেখি যে তার প্রভাব কোথায় কোথায় পড়লো। খুব বেশি পড়লে আমি সেটা কেটে দেওয়ার চেষ্টা করি। কাজেই রবীন্দ্রনাথের বলে থেকে বেরিয়ে আসা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, একটু জাহিদ ভাইয়ের কাছে যাই। জাহিদ ভাই, আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে? জাহিদ ভাই একটু বলেন। আমার শৈশব কৈশোর কেটেছে আসলে তৎকালীন ময়মনসিংহ জেলায়, পরে এটা টাঙ্গাইল জেলা হয়েছে 1969 সালে। 1969 সালে যখন একটা জেলা হয়, তখন আমার 8 বছর বয়স আর কি, এরকম আমার মনে আছে যে আমি আমার বাবার হাত ধরে সেই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। সেইখানে আমার কেটেছে। এটাকে টাঙ্গাইলকে বলা হয় টিন টাউন। কবি আবু কায়সারের একটা সুন্দর একটা কবিতাও আছে, কারণ বেশিরভাগ ছিল টিনের বাড়ি, দালান কোঠা পরিমাণ খুব কম ছিল। দালান কোঠা বলতে আমরা যা বুঝি সেটা প্রথম দেখি আমরা টাঙ্গাইলের জেলা যখন ভবনগুলো তৈরি হয় তখন আমরা দেখি। আর একটা দালান ছিল, পুরনো একটা দালান, সেটা হলো ঘ্যাগের দালান নাম। ঘ্যাগের দালান মানে ঘ্যাগের চিকিৎসা করা হতো সেখানে, সেই একটা দালান ছিল। আর তার পাশে ছিল এখন যেটা সাধারণ গ্রন্থাগার, ওইটা ছিল রমেশ হল। রমেশ হল নামে একটা জায়গা ছিল। আপনার কবিতায়ও এসছে জাহিদ ভাই, এই যে ঘ্যাগের দালান। হ্যাঁ, আমি ওটা একটু ভাবছিলাম যে ওটা কি। আচ্ছা, তারপরে আপনার হলো শহরেই, আপনি টাঙ্গাইল শহরেই মানে আপনি পড়াশোনাও করেছেন? হ্যাঁ, শহরে, ওখানে বিন্দুবাসিনী স্কুল, যেটা শহরের এটা জেলা স্কুল নামে পরিচিত, সেই বিন্দুবাসিনী স্কুলের ছাত্র আমি। এটা মানে ওইটাও ঘ্যাগের দালানের খুব কাছেই আর কি, সন্নিকটেই, ওই সামনে দিয়ে যেতে হতো আমাদের। হ্যাঁ, আর আমাদের টাঙ্গাইল শহরে আরেকটা ভালো বৈশিষ্ট্য ছিল যে একটা খালের 2 পারে শহর। হ্যাঁ, সেই খালটা এখন আর নেই, সেটা পুঁজির নকরাঘাতে সেই খালের পাড়ে দোকানপাট হয়ে সেই খাল বুঝে গেছে, এখনো সেই খাল নেই। কিন্তু সেই স্মৃতিটা আমাকে খুব ভোগায় আর কি, যে এত চমৎকার একটা খাল, আমরা ব্রিজ পার হয়ে যেতাম, ব্রিজ পার হয়ে কোনো খালি নেই, সব নদী। না, এটা পুরো ওটা হ্যাঁ ড্রেন হয়ে গেছে নদী সব চলে যাচ্ছে কোথায়। আচ্ছা, আর শহরটা এত ছোট যে আমরা পুরো শহরটা ঘুরতাম অল্প সময়ের মধ্যে আর কি, পুরো শহরটা ঘুরতাম। কলেজ ওখানে আপনার, তারপরে আসলেন চারুকলায়। কলেজ হচ্ছে, হ্যাঁ, কলেজ জীবন আমার হলো, আমি সরকারি এম এ মালিক কলেজ, মৌলানা মোহাম্মদ আলী কলেজ, এটা মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত কলেজ। এটা 1975 সালের 8 মার্চ বঙ্গবন্ধু এটি জাতীয়করণ করেন। সে সময় আমি কলেজে পড়ি না, সে সময় আমি স্কুলের ছাত্র। এবং এটা বলছি এই কারণে যে বঙ্গবন্ধুকে সেবারই কিন্তু আমার সর্বশেষ দেখা, 1975 সালের 8 মার্চ তারিখ। হ্যাঁ, এই জন্য স্মৃতিটা খুব উল্লেখযোগ্য আর কি। ছোটবেলা থেকে 2টা শখ আমার ছিল, সেটা হচ্ছে একটু লেখালেখির দিকে ঝোঁক, আর হচ্ছে ছবি আঁকার ঝোঁক। এই 2টা ঝোঁকই আমার ছোটবেলা থেকে। বললেন না, প্রথম বই কি পড়েছেন? প্রথম বই পড়েছি আসলে, আমার মা ওই বেগম পত্রিকা রাখতেন সেই সময়, তো সেইখানে কিছু কিছু গল্প টল্প পড়েছি। তারপরে ফাল্গুনী মুখোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত, এদের উপন্যাস পড়তেন, তো সেখানে আমি কিছু কিছু পড়েছি। পরে আমার আসলে প্রথম পূর্ণাঙ্গ বই বলতে যেটা বোঝা যায়, সেটা আমি পড়েছি বিভূতিভূষণের পথের পাঁচালী। ওই পথের পাঁচালী আমাকে অত্যন্ত এত আকৃষ্ট করে যে ওই যে মানে অনেকদিন ওই না ঘুমিয়ে ওই স্মৃতিটা, মানে মনে হয় যে অপুটা যেন আমি নিজেই, এরকম একটা
হ্যাঁ, আসলে হ্যাঁ, ওটা পড়লে হারিয়েই যেতে হয় না? ওই হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, চরিত্রের ভেতরেই বোধহয় আমরা হারিয়ে যাই। হ্যাঁ। উম, সেটাই। আমি একটু বিরতিতে যাচ্ছি, আমি একটু বিজ্ঞাপন বিরতিতে যাব এখন। ফিরে আসছি আচ্ছা। একটু পরে। আপনিও কি কানাডিয়ান ইমিগ্রেশনের কথা ভাবছেন? এই সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন। পড়াশোনা, কাজ বা স্থায়ীভাবে কানাডায় বসবাসের পরিকল্পনায় আমরা হতে পারি আপনার বিশ্বস্ত অংশীদার। কানাডা ইমিগ্রেশনের যে কোনো কাজে সিআরএমএ, কানাডিয়ান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যালায়েন্সের কানাডিয়ান লয়ার্স অথবা রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্টের সেবা নিন। যোগাযোগ CRMA 45 নাভানা টাওয়ার, 8th ফ্লোর, গুলশান 1, ঢাকা, বাংলাদেশ। CRMA ইমিগ্রেশন সেবায় আপনার বিশ্বস্ত বন্ধু। ফিরে আসলাম আবার। আমি একটু এবার স্যারের কাছে যেতে চাই। আপনার প্রথম কাব্য স্যার তবক দেয়া পান 1975-এ বেরিয়েছিল। আমার এই নামটা নিয়ে খুব হলো একটা মানে কিউরিওসিটি যে আপনার এরকম একটা নাম কেন দিয়েছিলেন? স্যার কি পান খেতে পছন্দ করতেন কিনা? না, আমি তবে না। বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে পান খাওয়াটা আমি পছন্দ করতাম। বিয়ে বাড়ির তারপর মুরব্বীরা তো ধমকাতো না তখন। বিয়ে বাড়িতে একটু স্বাধীনতা থাকতো। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়ার পরে আমি পান খেতাম, দ্যাট ইজ ট্রু, এটা মিথ্যে না। কিন্তু তখন আমি পান খাই না। পান খাওয়া শুরু করেছি আমি অনেক পরে, সিগারেট ছাড়ার পরে। হ্যাঁ, এবং তাও 90, 94, 95 দিকে, 95-এর দিকে। তো 75 সনে বেরোলো ওটা। হুম, 75 সনে প্রথম। বেরিয়েছে। হ্যাঁ। 6 ডিসেম্বর আমার মনে আছে। তবক তপন আমার এই নামটা অনেক মানে কি বলবো, অনেক হাত ঘুরে এসেছে। আমার ইচ্ছা ছিল রফিক আজাদেরও প্রায় ইচ্ছা ছিল সত্য ফেরারি রাখার। মানে এই কবিতাটা আচ্ছা। পড়লে একটু হাততালি পাওয়া যেত। আর আমরা বিভিন্ন সময় তখন কবিতা পড়তে যাই। আমাদের অগ্রজরা ঠিক ওইভাবে যেতেন না। হুম, আমরা বিভিন্ন সময় কবিতা পড়তে যেতাম। তার ফলে উম, আহ, এই কবিতাটা পড়তেই হতো। আল মাহমুদ, মানে সবাই, রফিক আজাদ কবির সবাই ধরতেন আমাকে, যেটা পড়ো, এটা পড়তে হবে, পড়েন এটা। তো এটা তখন দেখা গেল না, রক্তাক্ত ফেরারি কি কি সব এই নামে বই আছে, এটা মানে মান্নান একেবারে, আব্দুল মান্নান সেদ একেবারেই বাতিল করে দিলেন। তারপর আরো কয়েকটা নাম। স্যার, জি বলুন। হ্যাঁ, আমি আপনার মানে লেখালেখি স্যার কবে থেকে শুরু করেছেন? আপনি যখন ইন্টারমিডিয়েট পড়েন তখনও আপনি না, তো বই পড়ছেন আরো আগে থেকে। আমি তাহলে লেখালেখির শুরুটা আমি আপনার আমি কখন? কবিতা পড়ি, এটা অনেকে বিশ্বাস করবে না। আমি কবিতা নট ছড়া। আমি অগ্নিবীণা, বিষের বাসী, নজরুলের কবিতা আমি ক্লাস 4-এ পড়ে ফেলি। হুম, আহ, এগুলি তো এখন ব্যান্ড বই ছিল। আমাদের এক কমিউনিস্ট আত্মীয় ছিলেন বলা উচিত না, আব্বার খুব ঘনিষ্ঠ বলে ব্যক্তি ছিলেন। তিনি কাগজে মুড়ে, এগুলি ব্যান্ড ছিল পাকিস্তানি আমলে, কাগজে মুড়ে দিতেন, আমি পড়তাম। আমার হাঁপানি ছিল, আমি ছাদের উপর গিয়ে পড়তাম। হুম, আমি প্রথম ছড়া পড়ি যোগীন্দ্রনাথ সরকার, সুনির্মল বসু, এদের। আমি সুকুমার রায় পড়েছি অনেক পরে। এটা অনেক কেউ বিশ্বাস করবে না, আমি অনেক পরে সুকুমার রায় পড়েছি। আবুল তাবুল বোধহয় ক্লাস 7 কি 8-এ গিয়ে পড়েছি। হ্যাঁ, আপনার অনেক ছড়ার বই আছে স্যার। হ্যাঁ, তার কারণ হয়তো এগুলো। তো এগুলো, আমার হ্যাঁ। পড়াটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়েছে। হুম, তো তবক পান করার লেখার প্রধান কারণটাই ছিল যে আমরা জিঞ্জিরা হোটেলে বসেছি, অরুণাভ সরকার, আখতার উসমান ইলিয়াস, রফিক আজাদ, আব্দুল মান্নান সৈয়দ। যারা শুনছে তারা ভাবছে তুমি মরা মানুষ ছাড়া কথা বলতে পারো না। মুশকিলটা হয়ে সব। গেছে, বয়স বেশি হলে এই হয়, দুর্ভাগ্যজনক হতে থাকে আর কি। তো তারা হ্যাঁ, সবাই হ্যাঁ। একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই নাম হবে না, ফেরারি মার্কার নাম হবে না, অন্য কোনো নাম হতে হবে। অবশেষে আমি নাম দিলাম যেটা, সেটা হচ্ছে তবক দোয়া পান। তবক দোয়া পান, আমার ইচ্ছা ছিল যে শুধু পান রাখি, কিন্তু কেন, যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমি যাদেরকে দেখেছি প্রত্যেকের কাছে এই পানটা হচ্ছে একটা মাঙ্গলিক চিহ্ন। দুধের মতো, হ্যাঁ, আম পাতার মতো,
ধান দুবার মতো, রূপার টাকা এর মতো, এটা মাঙ্গলিক চিহ্ন। তো শুধু পান কেমন যেন লাগে। তো তবক দোয়া পান দিয়েছিলাম যে ঠিক আছে, একটুখানি আভিজাত্য মোড়ানো যায় কিনা দেখা যাক পানকে। এখন পর্যন্ত ধন্যবাদ। গ্রামাঞ্চলে পান হচ্ছে সমাদরের চিহ্ন। খুব খাওয়ানো দাওয়ানো আচ্ছা, হলো, কিন্তু পান দিল না, তখন বলে যে এরা বড়লোক হয়েছে কিন্তু সমাদর জানে না। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমি আবার একটু জাহিদ ভাইয়ের কাছে যাই, জাহিদ ভাইয়ের কথা শেষ হয়নি। জাহিদ ভাই চারুকলায় ভর্তি হলেন, কিন্তু আপনার লেখালেখি তার সাথে সাথেই চলতো নাকি আরো পরে শুরু করেছেন, কোনটা আগে? না, লেখালেখির সূত্রপাত আসলে ওই যে 21শে ফেব্রুয়ারি যে সংকলন বেরোতো টাঙ্গাইল থেকে, আচ্ছা, সেখান থেকেই শুরু। আর টাঙ্গাইলে একটা কবিতার পরিবেশ ছিল। টাঙ্গাইলে অনেক কবি, যেমন রফিক আজাদ, আল মুজাহিদি, মাহবুব সাদিক, আবু কায়সার, সাজ্জাদ কাদির, হ্যাঁ, এই আচ্ছা, কবিরা কিন্তু তখন এই 60-এর দশকে কিন্তু তারা ইতিমধ্যেই নাম করা। আরেকজন কবির কথা মনে আছে, মীর আবুল খায়ের, উনি অকাল প্রয়াত, অকাল উনিও প্রয়াত। খুব ভালো কবিতা লিখতেন। হ্যাঁ, তো এগুলো সবই আসাদ ভাই জানেন, এই ইতিহাসগুলো সবই তিনি জানেন, কারণ তিনিও টাঙ্গাইলে অনেকবার গেছেন কবিতা পড়তে। আর কবিতা পাঠের আসরের যে মোটামুটি ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত কবিতা পাঠের আসর, সেটা কিন্তু টাঙ্গাইলে বসে, এখনো বসে, এবং সেইটা সেই স্বাধীনতার পর থেকে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই কিন্তু আমরা সেটা দেখে আসছি। ও 80-র আচ্ছা, দশকে টাঙ্গাইলে হয় প্রথম, এখনো? এখনো হ্যাঁ, এখনো হয়? হয়, হ্যাঁ, এখনো হয়। আচ্ছা, 80-র দশকে প্রথম, 1980-তেই প্রথম দর্শনীর বিনিময়ে কবিতা পাঠের অনুষ্ঠান। এটা ওরে বাবা, অরণি নামে একটি সংগঠন আয়োজন করে। মানে টিকিট কেটে কবিতা শুনতে যেত মানুষ। তো সেইটা, সেই অনুষ্ঠানেও আসাদ চৌধুরী গেছেন আর কি, শামসুর রহমান গেছেন। নির্মলেন্দু গুণ একমত পোষণ করলেন না, যে না, পয়সা দিয়ে কবিতা শুনতে যাবে কেন মানুষ, কবিতা এমনিই শুনবে। হ্যাঁ, তো এ মানে এরকম অনেক, মানে একটা পরিবেশ ছিল, আসলে টাঙ্গাইলের একটা পরিবেশ ছিল কবিতার, এবং সেই পরিবেশ স্বাভাবিকভাবেই একজন একেবারেই নবীন হিসেবে আমাকে আকৃষ্ট করেছে। এবং আমিও 2-4 লাইন লেখার চেষ্টা করেছি, ছবি আঁকার পাশাপাশি। লাইন ড্রয়িং যেমন করেছি, এরকম 2-একটা লাইন হ্যাঁ, কবিতাও মানে লেখার আমি চেষ্টা যেটা জানতে করেছি। চাচ্ছি, আপনার হলো ছবির পাশাপাশি কবিতা নাকি কবিতার পাশাপাশি ছবি, কোনটা? আহ না, না, আসলে আ- আসলে প্রথম তো আঁকা আঁকি দিয়েই তো আমি আসলে শুরু। না, অনেক বেশি আহ গুণ থাকলে যা হয় আর কি, হ্যাঁ, মানে হ্যাঁ, আঁকা আঁকি দিয়েই শুরু। কিন্তু ওই হ্যাঁ, ওই যে পাশাপাশি আমার বন্ধুরা, এই যে আমার বন্ধু আছে যেমন শামসেদ তাবরেজি, কবি, তারপরে আছে শফিক ইমতিয়াজ, বাংলাদেশের খুব বিখ্যাত ছড়াকার। আমরা কিন্তু সহপাঠী বন্ধু। আচ্ছা, তারপরে আছে হোসেন মোফাজ্জল, ও এখন অস্ট্রেলিয়াতে থাকে। আমরা সব সহপাঠী বন্ধু। আমরা কিন্তু সবাই কবিতা লিখতাম। এবং আমাদের মজার ব্যাপার হলো, আরেকজন বন্ধু আছেন শহীদ আজাদ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা কবিতা লিখতাম, এবং আমরা ইদানিং কালে যেটা করেছি, পরপর দুবার 5 জনের কবিতা সংকলন নিয়ে বই করেছি, 2টা সংখ্যা, 1 এবং 2, 5-এর পাঁচালী নামে। মানে সেটা সেই আচ্ছা, স্মৃতিকে, আমাদের শৈশব স্মৃতিকে ধরে রাখার জন্যই আমরা এটা করেছি। আচ্ছা, ভালো। তো তার মানে, হ্যাঁ, 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 ধন্যবাদ। আমি আপনাদের দুজনের কাছেই একটা প্রশ্ন রাখবো, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর হুম, কবিতা লেখা হচ্ছে, প্রচুর কবি আমাদের এখন আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এই ব্যাপারে হ্যাঁ। আসলে কি সামাজিক যোগাযোগ মাধ্যম কি কবি হতে সহায়তা করছে সবাইকে, মানে লেখালেখিতে সহায়তা করছে, মানে এই ব্যাপারে আপনাদের হলো মতামত জানতে চাই। স্যার, আপনি বলবেন আগে? এটা একটা নতুন উৎস, কোনো সন্দেহ নেই। আজকে অন্তত 1.5 বছর ধরে আমার তো কোনো লেখা ছাপা হয়নি, একটি লেখাও ছাপা আচ্ছা, হয়নি। হুম। অথচ আমি অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশ তো নিশ্চয়ই, ইন্ডিয়া, এমনকি ইন্ডিয়া পর্যন্ত, এইখানেও আমরা তো কবিতায় অনলাইনে পড়ছি, শোনাচ্ছি, অন্যের কবিতাও শুনছি, এতে কোনো সন্দেহ নেই।
আর লেখালেখি হচ্ছে কি না এইটা আমি জোর করে বলতে পারবো না, আমি নিজে লিখতে পারছি না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমি প্রচুর পড়েছি বা পড়ছি। আমার এখন সময় কাটে বই পড়ে, ইউটিউব থেকে, এবং ইউটিউবে ডকুমেন্টারি ফিল্ম দেখে। এটি আমার এখন ভালো একটা সময় কাটে বলে আমার মনে হয়। লিখতে পারছি না, সৃজনশীলতার ঘাটতিটা কেন হচ্ছে এটা নিজের সঙ্গে বোঝাপড়া করতে হবে এক সময়। তবে এইটুকু বুঝি যে এখন আমার পক্ষে লেখা সম্ভব না। কিন্তু এর চাইতে বড় কথা, আমি বাংলাদেশের সমাজটাকে পড়ার চেষ্টা করছি এখন বিভিন্ন বইয়ের মাধ্যমে। আমি অনেক আগে কিনে রেখেছিলাম বইগুলো, পড়িনি, এখন এগুলো পড়ছি। এবং আরো আমার ভালো লাগছে যে যারা খবর পান তারা অনেকেই আমাকে কষ্ট করে জানান যে এগুলো পড়তে পারেন, এই বই পড়তে পারেন, তারা আমাদেরকে দেন। এবং এইখানে এটা শুনলে খুশি হবে অনেকে হয়তো, রাষ্ট্রভাষা আন্দোলন বাংলাদেশে হয়েছে, শিক্ষার মাধ্যম বাংলা ভাষা, এটা শিলচরের সেই বিপ্লবী কমলা ভট্টাচার্য এরা করেছেন। কিন্তু রাষ্ট্রভাষা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার চেষ্টাটা কিন্তু কানাডায় হয়েছে। এখানে যুদ্ধ শিশুদেরকে নিয়ে লেখা হয়েছে, এখানে মুক্তিযুদ্ধের উপর তাজুল মোহাম্মদ অনেকগুলো বই লিখেছেন। এইখানে মানে আমি কেন জানি মনে করি যে এই বাংলাদেশি কানাডার মধ্যে অনেক রকমের কাজ কিন্তু এখানে এখানে করছে, এই কানাডায় করছে বাংলাদেশের উপরে। কাজেই আমি সেই সুযোগটা পাচ্ছি, এক নম্বর। আর দুই নম্বর যেটা আমার আমার কাছে এখন এটা খুব বড় ব্যাপার বলে মনে হয়, যে এই যে আমরা বাধ্যতামূলক ভাবে ঘরের মধ্যে আছি, 2 মিটার ডিস্টেন্স মেনটেন করছি, 20 সেকেন্ড হাত ধুচ্ছি, আমরা মানুষজনকে সরিয়ে ফেলছি, কিন্তু এখন কি আপনার মনে হয় না নিপু বা জাহিদ যে আমরা পৃথিবীকে ধাক্কা দিয়ে অনেক বেশি কাছে চলে আসছি? আমরা এই 1 বছর 4 মাসের মধ্যে আমরা যতটা পরস্পরের কাছাকাছি এসেছি, আমরা আমার 70-80 বছরের জীবনে আমি বাংলাদেশে কখনো এত কাছাকাছি আসিনি। এটা হচ্ছে বাস্তবতা। এখন এই যে টেকনোলজিটা, কিভাবে বলবো বলবো যে লোকে গালাগালি করছে, ক্যাপিটালিজমের পুঁজ এবং পুঁজি দুটোই দেখা গেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে শেষ হয়ে গেছে। ক্যাপিটালিজম নতুন কিছু দিতে পারছে না, এখন যা দিচ্ছে তালি দিয়ে দিচ্ছে। এবং তারা আমাদেরকে বিজ্ঞান দেবে না, কিন্তু তারা আমাদেরকে প্রযুক্তি দেবে। তবু ভাগ্য ভালো, এই প্রযুক্তি দিয়ে আমরা আজকে কথা বলছি, প্রযুক্তি নির্ভর আমরা আলাপ আলোচনা করতে পারছি, আমরা আমাদের চিন্তার বিনিময় করতে পারছি, তাই না? এখন কবিতা কবিতা প্রত্যেকবার পাল্টায়। দেবীকে কখনো আপন করে কথা বলে, আমরা দেখব মুকুন্দরাম অমতা মঙ্গলে সে ভারতচন্দ্র দেবীকে কথাবার্তা মনে হচ্ছে যে দেবীর পাশের বাড়ির মেয়ে, এসে বলছে দেবী বলছে যে আমি একটু নদী পেরোবো, বলছে তুমি নদী পেরোবে, তুমি কোন বাড়ির মেয়ে? বলছে যে আমি হচ্ছি, আমার স্বামী হচ্ছে অতি বড় বৃদ্ধপতি, শিক্ষিতে নিপুণ। মাঝি বুঝে নিল যে বুড়া হাজবেন্ড, গাঁজা খেকালি, কাজে ঠিক আছে, ঠিক আছে, আসো মা আসো। দেবী যখন পা রাখলেন, পাটা তখন কি হয়েছে, সোনার হয়ে গেছে। তখন মাঝি বুঝতে পারলো, আরে এ তো দেবী নয়, এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। তখন বললো যে আমি তো জীবনে পূজা করি নাই, আমি জীবনে কোনো মন্ত্র পড়ি নাই, তবে যে দেখা দিয়েছে এটা তোমার দয়া। ওর এই সাধারণ বাংলা ভাষা দেবীকে আকৃষ্ট করেছে। দেবী বলল কি চাস? এবং এই গাধা মাঝিটা বলল, স্বর্গ চাইলো না, কিচ্ছু চাইলো না, বললো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। চিরকালের বাঙালির বাবা ওই একটি মাত্র কণ্ঠে উচ্চারিত হয়েছে। বাঙালির বাবা কিন্তু আর কারো মুখে আসেনি। এখন ওটা ছিল দেবীদের যুগ। তারপর যখন দেবতাদের যুগ আসলো, যখন পুরুষ প্রাধান্য এলো, সেই যুগটা আমরা দেখেছি। তারপর নারী প্রাধান্য 60s এর পরে যখন কন্ট্রাসেপটিভ বেরিয়ে গেল, হ্যাঁ, প্লে বয়, প্লে গার্ল, এরকম জিনিস বেরিয়ে গেল, মেয়েদের পার্সোনালিটির আর একটা বিকাশ দেখা গেল, তখন আর একটা রূপ দেখা গেল। এখন সামাজিক ভাবেও তাই, উপনিবেশ যুগে শিকল ভাঙার, নজরুল লিখলেন না, লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা,
এ নজরুলের পক্ষে এটা মধুসূদনের পক্ষে লেখা সম্ভব ছিল না, অকপটে বলা ভালো। এবং এটা বুদ্ধদের মানুষের মধ্যে সম্ভব না, তার মাথাটা একই বেশ কবিতার অতখানি যাওয়ার ক্ষমতা তাদের, অতটুকু রাজনৈতিক চেতনা তাদের ছিল না, মেনে নেওয়া। তাহলে আপনি যে বলছেন এই যে পরিবর্তনটা, হ্যাঁ, তো এখন আমি সেটাই জানতে চাচ্ছি যে এখন যারা লেখালেখি করছে, এই যে পরিবর্তনটা আপনি দেখছেন, এটা ভালো না মন্দ, এটা আপনার নিয়ে কি মনে হচ্ছে? এটা নিয়ে কমেন্ট করার কিছু নাই। আমি আবারও এর আগে বলছি, আবারও বলি, আমি বিভিন্ন সোসাইটির যখন প্যাটার্ন চেঞ্জ হয়, যোগাযোগ ব্যবস্থা যখন উন্নত হয়, খাদ্যদ্রব্য ওষুধের যখন উন্নত হয়, এক একটা ব্যবস্থা যখন হয়, তখন নতুন নতুন শিল্প আসে। চিরকাল ছিল যে রাজার ছেলে, সৎ বংশের ছেলে, তিনি যখন মানুষ কষ্ট পায় তখন মানুষের বুক ফেটে যায় দুঃখে, এইভাবে ট্র্যাজেডি হয়েছে। চার্লি চ্যাপলিন কি করলেন? চার্লি চ্যাপলিন পৃথিবীতে বুড়ো আঙুলটা দেখিয়ে দেখালেন যে হাসতে হাসতেও জীবনের মহত্তম সত্য কথাটি বলা যায়। কাজে এখন আমি ভাবছি যে এটাকে না বলে পাবো না, এটা হয়তো ফরাসি ভাষায় হবে, স্পেন ভাষায় হবে, হয়তো সাউথ আমেরিকায় হবে, হয়তো অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে হবে, হয়তো কবিতায় হবে না, ছবিতে হবে, অথবা নতুন কোন মিডিয়ার মাধ্যমে চলে আসবে। হ্যাঁ, যেমন চার্লি চ্যাপলিনের পরে কি আসলো? চার্লি চ্যাপলিনের পরে আসলো ওয়াল্ট ডিজনি। ভাবা যায় না কি এটা? কার্টুনের মধ্যে দিয়ে জীবনের সত্য কথা বলা। কাজে প্যাটার্ন চেঞ্জ হবে, ফর্ম চেঞ্জ হবে। এটা শিল্পের যে কোনো বিষয় হতে পারে। আমি অপেক্ষা করছি, আমি কামনা করছি হয়তো নতুন কোন দার্শনিক ভাবনা উদয় হবে। এখন স্কুলে যেতে হচ্ছে না, কলেজে যেতে হচ্ছে না, ঘরে বসে অফিস করছে। এই যে স্থাপনাগুলো বাদ দিয়ে মানুষ ঘরে বসে কাজ করতে পারছে, এটা কি নতুন কনসেপ্ট না পৃথিবীর জন্য? একটা স্কুল করতে তো অনেক বাড়ি করতে হয়, বিরাট বাড়ি করতে, এটা করতে হয়, সেটা করতে হয়। কাজে সবকিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি জানি না বাংলা কবিতা আবার পাল্টাবে। বাংলা কবিতার পাল্টাবে তা না, পৃথিবীর সব দেশের সব কবিতাই পাল্টাবে। কিন্তু কিভাবে, এটা আমি বলতে পারবো। আমিও তো চেষ্টা করছি, আমি না লিখে চেষ্টা করছি। আমি 1 বছর 2 মাসে কোনো কবিতা না লিখে চেষ্টা করছি একটা কবিতা লেখার। হয়তো অনেকে প্রত্যেকদিন লিখছেন, লিখতে লিখতে চেষ্টা করছেন একটা কবিতা লেখার। দেখা যাক কিছু ফলে কিনা। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, মানে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর বিশ্লেষণ করলেন। জাহিদ ভাই, আপনাকে অন্য একটা প্রশ্নে বই মেলায় সর্বাধিক কবিতার বই বের হয়, হ্যাঁ, মানে প্রকাশিত হয়, তো অথচ আমরা কোনো সমৃদ্ধ কবিতা কি ওখান থেকে পাচ্ছি যে এত এত বছরে? এখনো কিন্তু আমরা পুরোনো কবিতাগুলোকেই আমরা আবৃত্তি করছি, যে কোনো অনুষ্ঠানে যাই দেখছি আমরা। এই যে আমি যেটা হলো পড়লাম স্যারের এই কবিতাটা, আমরা তো এখনো পড়ছি, সেই যখন থেকে শুরু করেছি পড়া, মানে সেই ধরেন হলো স্কুল পাশ করে তারপর থেকে এই কবিতা এখনো পড়ছি। হ্যাঁ, এই জন্যই বললাম যে কালোত্তীর্ণ লেখা, এরকম কি আমাদের কোনো সমৃদ্ধ হচ্ছে কবি সৃষ্টি হচ্ছে না, বা আমরা পাচ্ছি না কবিতা? আগে কবিতার ক্ষেত্রে যে দর্শকপ্রিয়তা বা জনপ্রিয়তার যে জায়গাটা ছিল, আমার মনে হয় সেটা একটু কমে গেছে। এখন কবিতাটা হয়ে গেছে ব্যক্তিগত অনুভূতিরই শুধুমাত্র প্রকাশ। আগে আমরা যখন কবিতা লিখতাম, আমাদের নিজেদের অনুভূতির সাথে মিশিয়ে আমাদের সমাজ, আমাদের যে সময়, সেই সময়টার একটা চালচিত্র কিন্তু চলে আসতো। এখনকার কবিতার ভিতরে সেইটা আমি একটু কম দেখি। আর আরেকটা জিনিস হলো যে কবিতা একটা আবৃত্তিযোগ্য একটা বিষয় আছে কবিতার। এখনকার কবিতার কিন্তু সেই আবৃত্তির যোগ্যতা কম। এখনকার কবিতা ব্যক্তিক অনুভূতিটাকেই প্রাধান্য দিয়ে রচিত হচ্ছে। আর উত্তরাধুনিক নামে যে কবিতার যে যুগ এসেছে, এর ভেতরে কিন্তু অনেক বাক বদলও ঘটে গেছে। এবং সেই কবিতার সাথে আমাদের যেটা পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখনো আত্মিক হয়ে ওঠেনি। এখনো পর্যন্ত, মানে বিশেষ করে পাঠকদের কথা বলছি আমি, পাঠকদের দৃষ্টিভঙ্গি থেকে সেটার এখনো আত্মিক হয়ে ওঠেনি। এখন সেটা অনেকে বলছে যে তাহলে কি কবিতার যে স্বর্ণযুগ, আমরা কি সেটা পেরিয়ে এসেছি কিনা, এটা নিয়েও কিছু
মানে কথাবার্তা কিছু বিতর্ক আছে। আবার উত্তর আধুনিক কবিরাও হয়তো আমার এই বক্তব্যের হয়তো বিরোধিতাও করবেন, সেটাও আমি জানি। কিন্তু বাস্তবতা হলো এটাই যে কবিতা কিন্তু কবিতার সেই জায়গাটিতে নেই। পরিবর্তনশীল তো অবশ্যই, কিন্তু আজকে যে এত কবিতা প্রকাশিত হচ্ছে সেগুলো কিন্তু মানোত্তীর্ণ হচ্ছে না। এত বই বেরোচ্ছে, সব বই কিন্তু মানোত্তীর্ণ নয়। কয়েকটি বইকে বলা যায় যে এগুলো এই বইগুলো একটু জনপ্রিয়তা পায়, পাঠকপ্রিয়তা পায়, পাশাপাশি কাব্য মূল্য যেটা, সেটাও হয়তো কয়েকটি কবিতার বইয়ের মধ্যে আমরা পাই, সবটাতে পাই না। ধন্যবাদ। জাহিদ ভাই, আপনার একটা কবিতা আপনি একটু পড়বেন, আপনি ওটা মানে খুঁজে বের করেন ছোট্ট, আমি স্যারের হ্যাঁ, কাছে একটু শুনি এই ব্যাপারটা। প্রচুর ভালো কবিতা লেখা হচ্ছে, তবে পাঠক কি আগের জায়গায় আছে? পাকিস্তানি আমলেও 1000 কপি বই ছাপা হতো। আমাদের বই 75, 76, 77-এর দিকে যখন বেরোয় তখনও 1000 কপি ছাপা হতো। এখন একটা অভিজাত প্রকাশনী 300 কপি ছাপে বই, কবিতার বই। পাঠক কি পড়ছে এই ব্যাপারে আমার সন্দেহ আছে। পাঠক যতটা, মানুষ যারা পড়তো, আমার ফুপুকে দেখতাম, তিনি উপন্যাস পড়তে পড়তে ঘুমাচ্ছেন, হাতের আঙ্গুলের মধ্যে পৃষ্ঠার চিহ্ন, ফুপু ঘুমিয়ে পড়েছেন। আজকাল কোন মহিলা উপন্যাস পড়তে পড়তে ঘুমায় না, টেলিভিশন দেখতে দেখতে ঘুমায়। এই যে কবিতার পাঠক পাঠক বদল বিশাল ব্যাপার, একটা বড় ব্যাপার একটা। শরৎচন্দ্রের যে কোনো নায়িকার কথা বললে আমার ফুপু জবাব দিতে পারতেন। আমি একটা এনি অ্যামাউন্ট বাজি ধরতে পারি, এখনকার কোনো মেয়ে পারবে না যারা লেখালেখি করে তারা ছাড়া। তারা বই পড়ে না, তারা বই পড়ে না। তারা যেটা পড়ে স্যার আপনাকে ফ্যাশনের বই পড়ে। লিপস্টিকের কত নম্বর, 9 নম্বর না 21 নম্বর লিপস্টিক এই কালারে এসেছে, এটা পড়বে, কিন্তু এটা কবিতা পড়বে না। কবিতা, এবং আল মাহমুদ অনেক আগে লিখেছে, তখন কিন্তু কবিতার পাঠক ছিল। আল মাহমুদ লিখেছিলেন, ধন্যবাদ। ও পাড়ার সুন্দরী রোজে না, সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে কবিতা বোঝে না। কিন্তু এই দুঃখটা তো এখন আরো বেশি তীব্র, এখন আরো বেশি তীব্র। কবিতা মেয়েরা বোঝে তা না, মেয়েরাই একটা সত্যিকারের পাঠক ছিলেন এক সময়। রবীন্দ্রনাথ লিখেছেন কালিদাসকে এরকম মালা দিচ্ছে মেয়েরা, সে কবিতা পাঠ করার পর আমাকে কেউ দিচ্ছে না, রবীন্দ্রনাথ আফসোস এরকম একটা ছিল। এটি অকারণে না, এটা অকারণে না, এবং স্বাভাবিকভাবেই কবিতা কবিতা আপনি ভালো করে পড়ে দেখবেন যে নারীর সঙ্গে কবিতা, আপনি রবীন্দ্রনাথ পড়েন, নজরুল পড়েন, এমনকি আল মাহমুদ পড়েন। কি তোমার শাড়ি পাল্টে নদীটা আমার কাছে চলে আসলো, তোমার শাড়ি নদী, তোমার শাড়ি পরে চলে আসলো আমার কাছে, ভাবা যায় নাকি? এই যে ভাবনাগুলো, তো মানুষ পড়ে না, বই পড়ে না, বই কিনে রাখে, দেখায় যে আমার বই আছে। বই পড়ার সময় দুইটা। কবিতা তো যে কোনো কারণে দেখেন, আমরাও পাচ্ছি না, কবিতাও পাচ্ছে না, সমাজ কি পাচ্ছে? ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশে 17 কোটি মানুষের মুখ ভালো করে পড়ে দেখুন তো, সমাজ কি পাচ্ছে? সত্যিকারের কথাটা বলতে, বুঝতে বা শুনতে সমাজ কি রাজি আছে? ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আজকে আজকে আর মানে সময় আমাদের এত সংক্ষিপ্ত, এই জন্য আপনার সাথে আলোচনায় বসলে তো স্যার হলো শুনেও মন ভরবে না, যদি রাত কেটে যাবে। তো আরেকদিন আমরা আবার আবার এই আলোচনায় বসবো। জাহিদ ভাইয়ের কবিতা শুনতে শুনতে আমরা বিদায় নেব স্যার। হ্যাঁ, আমার কবিতার শিরোনাম এক জীবনে। ছেলেবেলা ফেলে এসেছি বাবা মায়ের গ্রামে, ফসল গন্ধা যোজন যোজন গেরস্থালির মাঠ, ফেলে এসেছি পিতৃভূমি ঘুরি উড়ানোর দামে, স্মৃতি ও বিস্মৃতির দুপুর অলস পুকুর ঘাট, ফেলে এসেছি হৃদবালিকার মায়াবী আঁচলে, জরপোড়া ঘর জলপট্টির হিমেল প্রেমের মায়া, ফেলে এসেছি ঘ্যাগের দালান প্রাণের মফস্বলে, লৌহজংয়ের বুকের পাশে রমেশ হলের ছায়া, ওষুধ গন্ধা বন্ধা বিকেল সন্ধ্যার সংকাশে, স্মৃতির তিতির ডাকছে ডাকুক ডাহুক অমানিসা, শেকর ছিন্ন উদ্বাস্তু
সময়ের চিত পাশে ইঁদুর দৌড়ে ওষ্ঠাগত হিসেবে জীবন তৃষা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই অনুষ্ঠানে আপনি এত কষ্ট করে সময় দিয়েছেন, জাহিদ ভাই অসুস্থতার মানে উপেক্ষা করেও তারপরেও এসছেন। হ্যাঁ, তো এরপরে আবার আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। বেশি করে বই পড়ুন, সবাইকে বলি আমাদের এই অনুষ্ঠান কিন্তু বন্ধু যখন বই, বেশি করে বই পড়ুন, বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ুন। এর চাইতে ভালো বন্ধু জীবনে আর হয় কিনা আমার জানা নেই। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। শুভরাত্রি।